নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, সবাই তো সব কাপলরা বেলুন হাতে নিয়ে নিয়েছে। এবার বেলুন ফাটানোর পালা। মহারাজের বাবা বলছে একটা মিউজিক বাজবে, যথাসময়ে মিউজিকটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বেলুনটা ফাটাতে হবে। তো সেই অনুপাতে কিন্তু মিউজিক চলছে অনেকক্ষণ ধরে, তারপর মিউজিক বন্ধও হয়ে যায়। ওদিকে শিব, চিয়া, সোমনাথ, প্রিয়াঙ্কা সবাই সবার বেলুন ফাটিয়ে ফেলে, কিন্তু বাকি থেকে যায় শুধু পূজা। সামনে দেখে এ কি, মহারাজ নেই, কোথায় গেল কোথায় গেল। তখন সবাই বলে যে এ কি, খেলাটা কি করে হবে, তাহলে জুটি কি করে বেরোবে। পূজা বলে হবে, উনি যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই খেলবেন, আর আমরাই হব সেরা জুটি। তখন তো মহারাজ আসে পেছন থেকে, পূজাকে বলছে কি করে আমরা সেরা জুটি হব, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই। তখন এই বলে পূজার বেলুনটা এগিয়ে দেয় মহারাজের দিকে। মহারাজ কি করবে, কিছুক্ষণ পরে কিন্তু বেলুনটা ফাটায়, আর যেই বেলুনটা ফাটায় বেলুনের ভেতরে যা কিছু ছিল সব কিছু বেরিয়ে পড়ে। বেশিরভাগটা পূজার দিকে যায়, পূজার চোখে পড়ে, আর কিছুটা মহারাজের দিকে। পূজা আর মহারাজ তো চোখ তুলে তাকাতে পারে না, তাদের চোখে ভীষণ জ্বালা করছে। তারা বলছে কি হলো, চোখ ভীষণ জ্বলছে, ভালো লাগছে না, আমরা তাকাতে পারছি না, কি হলো। সবাই অবাক যে এটা আবার কি হয়ে গেল ওদের। ওদিকে মহারাজকে ধরে ধরে সবাই নিয়ে যাচ্ছে, এদিকে পূজাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। মহারাজকে দেখে আবার মহারাজের মায়ের কিন্তু চিন্তা দেখছি খুব বেড়ে গেছে। বলছে কি হলো বাবা, কি হলো, কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, দাঁড়া, চোখে জল দে চোখে জল দে বলে মহারাজের বার নিজেই কিন্তু মহারাজের চোখে বারবার করে জল দিচ্ছে, আর নিজের আঁচল দিয়ে মহারাজের মুখটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছে। বলে কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, তাকা, একটু তাকানোর চেষ্টা কর, দেখ পারছিস না, আচ্ছা আরেকটু জল দিচ্ছি। এই বলে আরেকটু জল দেয়। তারপরে কিছুক্ষণ বাদে মহারাজ তাকাতে পারে। মহারাজ তাকিয়ে কিন্তু মায়ের দিকে তাকিয়েই আছে, যে সেই ছোটবেলাকার মতো তার মা তাকে অনেক বছর পর আবারও এরকমভাবে একটু ভালোবাসা দেখালো। ওদিকে তো পূজার অবস্থা বেজায় খারাপ, পূজা তো চোখে দেখতেই পাচ্ছি না, চিৎকার করছে আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখ খুলতেও পাচ্ছি না, চোখটা সমানে জ্বালা করছে। তখন সবাই আবার দৌড়ে পূজার দিকে যায়। তখন মহারাজ বলছে কি হলো কি হলো, ওদিকে পূর্ণিমারাও বলছে কি হলো আবার হঠাৎ করে এটা, এসব কি হচ্ছে। পূজা তো কিছুতেই দেখতে পাচ্ছে না, তারপর আবার পূজার চোখে জলে ছিটা মারা হয় সেই একইভাবে মহারাজের মতো করেই। ওদিকে মহারাজের বাবা দেখতে গেছে যে বেলুনের মধ্যে কি আছে, দেখছে বেলুনের মধ্যে সাদা সাদা কিছু গুঁড়োর মতো। তখন সেটাকে নাকের কাছে নিয়ে দেখতে গেছে গন্ধটা আর কি, আর ব্যাস, সেটা চলে গেছে মহারাজের বাবার শরীরের ভেতরে। আর মহারাজের বাবার কিন্তু অবস্থা তখন খারাপ। মহারাজ তো ব্যাপারটা লক্ষ্য করে, কি হলো কি হলো, পূর্ণিমারাও সবাই দৌড়ে আসে, চিয়ারাও শিবরাও সবাই দৌড়ে আসে, কি হলো কি হলো। ততক্ষণে পূজাও অনেকটা ভালো হয়ে গেছে, পূজাও দৌড়ে এসছে, কি হলো বাবা কি হলো। ততক্ষণে তার বাবা কিন্তু পুরো কেমন করতে করতে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন বলছে কি হলো, শুধু অজ্ঞান অবস্থাতে বারুদ বারুদ বলছিল। তখন পূর্ণিমা বলছে হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু বারুদের গন্ধ পাচ্ছিলাম। সোমনাথ বলছে এটা কি হলো, আমি তো বাবার ক্ষতি চাইনি। তখন পূর্ণিমারা বলছে অ্যাম্বুলেন্স ডাক অ্যাম্বুলেন্স ডাক, ডাক্তার ডাক ডাক্তার ডাক, এই বলে সবাই কিন্তু ফোন করছে, কিন্তু কেউ ফোনে কোনো কিছু জোগাড় করতে পারছে না। শেষে মহারাজ কি ঠিক করেছে, ব্যাটারির বাইক নিয়ে তার বাবাকে নিয়ে যাবে। পূর্ণিমা বলছে এ কি, বাইক নিয়ে তুই অসুস্থ মানুষটাকে কি করে নিয়ে যাবি, তোরও তো এখন এই অবস্থা হলো, কি করবি তুই। তখন মহারাজ কারো কোনো কথা না শুনে তার বাবাকে পেছনে বাঁধে, পেছনে বসায়, আর তার পেছনে পূজা বসে, দিয়ে তারা কিন্তু হসপিটালে তার বাবাকে নিয়ে চলে যায়। এরপরে হসপিটালের ভেতর অবধি বাইক ঢুকিয়ে ফেলেছে এমার্জেন্সি এমার্জেন্সি করে। তারপরে এমার্জেন্সিতে তার বাবাকে নিয়ে গিয়ে ভর্তি করায় মহারাজ আর পূজা। এরপরে বাবাকে ভর্তি করিয়ে মহারাজ তো তার বাবার জন্য প্রার্থনা করছে ঠাকুরের কাছে, ওদিকে পূজাও, দুজনেরই মনটা খারাপ। এরপরে ডাক্তারকে জিজ্ঞাসা করছে মহারাজ যে বাবা ঠিক হয়ে যাবে তো, বাবার কিছু হবে না তো। বলে হ্যাঁ, সুবিনয় বাবু এখন একটু স্টেবল আছেন, আসলে ধোঁয়া থেকে ওনার শ্বাসকষ্টটা হয়েছে। তখন পূজা তো শুনে অবাক হয়, ধোঁয়া, বলে হ্যাঁ। পূজা বলছে আজকে কি আমরা বাবাকে বাড়ি নিয়ে যেতে পারবো। ডাক্তার বলছেন না, আজকের দিনটা একটু অবজারভেশনে থাক, তবে ভয়ের কিছু নেই, উনি ভালো হয়ে যাবেন। এরপর তো মহারাজ তার বাবার দিকে তাকিয়েই আছে, আর বাবার সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা সব মনে করছে আর কি। এদিকে মহারাজ আর পূজা বাইরে এক জায়গায় বসে আছে। মহারাজ তো সমানে ঘড়ি দেখছে, কখন তার বাবা ঠিক হবে কখন তার বাবা ঠিক হবে। পূজা বলছে আচ্ছা এমনটা কি করে হলো বলো তো, শুধু ধোঁয়া নাকি অন্য কিছু, নাকি অন্য কিছু মেশানো হয়েছিল ওর মধ্যে, এমনটা বলছে। মহারাজ তো চিন্তা করছে। মহারাজ বলছে আমি জানি না পূজা, এখন এই সমস্ত কিছু নিয়ে ভাবতেও ভালো লাগছে না, শুধু বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, বাবার কিছু হলে আমি যে শেষ হয়ে যাব, বাবা ছাড়া তো আমার কেউ নেই, এমনটা বলছে। মহারাজ বলছে দেখো আজকে সময় মতো অ্যাম্বুলেন্সটাও পেলাম না। পূজা বলছে এরকমই এমার্জেন্সিতে কত মানুষ অ্যাম্বুলেন্স পায় না তাই না, কত মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। মহারাজ বলছে এরকম কথা কেন বলছো। পূজা বলছে এবার সময় এসেছে। মহারাজ বলছে কিসের সময়। বলে তুমি বলছিলে না যে একটা অ্যাম্বুলেন্স করবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে, এবার সেই সময় এসেছে।
তুমি যদি এরকমটা করতে পারো তাহলে কত মানুষের জীবন বাঁচবে, কত গরিব মানুষ সময়ে অ্যাম্বুলেন্সটাও পাবে, আর তা থেকে কিছু উপার্জনও আসবে, আর সেটাও সৎ পথে। মহারাজ তখন পূজার দিকে তাকায়। মহারাজ বলছে, স্বপ্ন পূজা, স্বপ্ন, সব স্বপ্ন। আমার মতো ছেলে স্বপ্ন দেখার কোনো অধিকারই নেই। আমি যদি অ্যাম্বুলেন্স করেও নিই, আমি কি পারবো নাকি মানুষের সেবা করতে? কোত্থেকে পাবো অ্যাম্বুলেন্স? তুমি জানো একটা অ্যাম্বুলেন্স বানাতে কত টাকা খরচা হয়? লাখ লাখ টাকা লাগবে। কোথায় পাবো টাকা? কেউ আমাকে ধার দেয়, লোন দেয় কেউ আমাকে? কোথায় পাবো টাকা? কে করবে আমাকে সাহায্য? মহারাজ বলছে, আমি যদি সেটা করতে পারি তাহলে তার একটাই উপায়, সেটা হচ্ছে হিডেন বক্সিং। পূজা তো বলছে, ওই হিডেন বক্সিংয়ের টাকা দিয়ে কিছুতেই আমি তোমাকে অ্যাম্বুলেন্স তৈরি করতে দেবো না। তখন বলছে, এছাড়া কোনো উপায় নেই পূজা, আমি যদি নিজেকেও বিক্রি করে দিই তাও আমি একটা অ্যাম্বুলেন্স করতে পারবো না। পূজা বলছে, তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে, আমি তোমাকে সাহায্য করব। আমার মায়ের যে গয়নাগুলো আছে, যতটুকু আছে, সেটা আমি তোমাকে দেব, তুমি তাই দিয়ে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। মহারাজ বলছে, না পূজা, না, সেটা কিছুতেই হতে পারে না। আমি তোমার গয়না নেব? তোমার মা বাবা কত কষ্ট করে তোমার জন্য ওগুলো করেছেন, বলো কষ্ট করেননি? আমি কিছুতেই ওটা নিতে পারবো না। পূজা বলছে, কেন নিতে পারবে না? কেন? স্ত্রীধন যদি স্বামীর কোনো কাজেই না আসে, তাহলে তার কিসের মূল্য, তাহলে তার কিসের প্রয়োজনীয়তা? পূজা বলছে, আজকে বাবার এই অবস্থা, এই সিচুয়েশনেও তুমি যদি পা না বাড়াও, তুমি যদি কোনো সিদ্ধান্ত না দাও, তাহলে তো খুব মুশকিল হবে। পূজা বলছে, আমি জানি আমার মিস্টার মাথা গরম কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। মহারাজ তো পূজার দিকে তাকিয়ে আছে। তারপরে মহারাজ বলছে, না না পূজা, তোমার মায়ের দেওয়া গয়না আমি। পূজা বলছে, তখন আমি দিব্যি দিলেও না? মহারাজ তো তখন বেকায়দায় পড়ে যায়। পূজা বলছে, হ্যাঁ মিস্টার মাথা গরম, আমি তোমাকে আজ দিব্যি দিলাম, তোমাকে আমার ওই গয়না নিয়েই অ্যাম্বুলেন্স কিনতে হবে। কিন্তু মহারাজ কিন্তু তাতেও রাজি নয়। পূজা বলছে, হ্যাঁ, তোমাকে করতেই হবে, পারতেই হবে, আর যদি তুমি তা না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মহারাজ কিন্তু অবাক হয়ে যায় পূজার কথা শুনে, পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা মহারাজের হাত ধরে এই কথা বলে। পূজা বলছে, তোমার বাবা ছাড়া কেউ নেই, সেটা আমি মেনে নিলাম। আমাদের সম্পর্কটা হয়তো বেশি দূর এগোয়নি, সেরকমভাবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও নেই, সেটাও আমি মেনে নিলাম। আমাদের সম্পর্ক নিয়ে তোমার যা যা মনে হওয়া আছে আমি সব মেনে নিলাম। কোনোদিনও তোমার অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারবো কিনা তাও আমার জানা নেই, কিন্তু কোনোদিনও তুমি যদি আমাকে একবারের জন্য বন্ধু বলে ভেবে থাকো, তাহলে তোমাকে আমার এই কথা রাখতে হবে। মহারাজ কিন্তু পূজার দিকে তাকিয়েই থাকে। পূজা বলছে, এখন তোমাকে আমার ওই স্ত্রীধন নিতেই হবে, নিয়ে একটা ভালো কাজে লাগাতে হবে। তারপরে যখন তোমার অনেক টাকা হয়ে যাবে, তখন না হয় আমাকে ফেরত দিয়ে দিও। বলছে, যাও মিস্টার মাথা গরম, একটা পুরনো গাড়ির খোঁজ করো, সস্তায় যা পাও সেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে একটা অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলবো। মহারাজ পূজার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাবস্ক্রাইব করতেও ভুলবে না চ্যানেলকে। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের যদি ফুল এপিসোড তোমরা দেখতে চাও, তাহলে যথাসময়ে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো আগামী দিনের রিভিউয়ের জন্যে। আজকের মতো টাটা।